Asim Kumar Mukhopadhyay, has been practicing Bengali literature for the past 4 decades. He is primarily an essayist and has written many research articles. He mainly practices his literature in English, but he also regularly practices stories, poems, and other literature in Bengali language. As a story writer, he is well known. He also has his own storybooks. As an exceptional story writer, he is better known. There are various stories written by him, various types of human life, deep emotional incidents of happiness and sadness. Like current story writers, he does not write stories. Professionally, he once worked in a bank, but eventually left that job and started teaching. He regularly teaches in many universities in our country and abroad. Although his main practice is English literature, he also practices literature in Bengali language regularly. He is an exceptional writer in writing stories. He has won many awards for his exceptional writing. His poems and stories have been published in many famous magazines. For his own stories and poems, many readers give their valuable feedback and give him constructive criticism. He is quite enthusiastic about this constructive criticism. Oh, ভালো হয়ে গেছে কখন দিয়ে গেছে দেখো এই কফিটা মাঝে মাঝে টনিকের কাজ করে এই তো জীবন না এই না হলে লেখা আসবে কি করে সবই বোঝানো নেই চাই লিখতে পারছি থ্যাংক ইউ ম্যাডাম একটা কলম একটা পাতা আর 1 কাপ কফি আর তো কিছু লাগে না এই তো জীবন কালিদা একটা গল্প একটা উপন্যাস একটা নির্মাণ একটা করে ইট গেছে সিমেন্ট বালি পরিমাণ মতো মিশিয়ে সাজানো তারপর 3 দিন ধরে জল দেওয়া তবে না নির্মাণ হলো তারপর তো ফিনিশিং আছেই দিলাম ওঠে অনেকটাই বাকি On this program, a special interview of Mr. Asim Kumar Mukherjee is being telecast. Viewers will get to know and hopefully enjoy his many unknowns about writing stories, his opinions, loves, aspirations, and even deep passions. In order of context, a special interview of Shri Asim Kumar Mukherjee was broadcast on television, which was officially watched by more than 77,000 people, and they gave their valuable views and respects to Shri Asim Kumar Mukherjee. Mainly on their huge request, this program is being telecasted. গরম কফি 3 টাকা দামে একটা পেন আর একটা খাতা ডায়েরি যাই হোক গল্প আপনিই চলে আসে আজ অবশ্য আসছিল না আজকে তাড়া করে বেড়াচ্ছিল আমি লুকোবার চেষ্টা করছিলাম শেষে ঘেঁটিটা ধরেই ফেললো আমি বাধ্য একটু হিংস্র হলাম আমি আমার মতো চলবো
ওইভাবে হবে না, আমাকে ঘেঁটি ধরে লেখানো যাবে না, মেজাজটাই আসুক। কবিতে চুমুক দেবো, দেখা যাক তারপর যে একটি লাইন বেরোয় কি বেরোয় না। কালিদা দেখুন, এই হলো জীবন। আসলে কি জানেন, আমি আমি বলছি বটে, কিন্তু আমি কিন্তু লেখক নই, আমি পাতা কুড়ো নেই। যেতে যেতে দেখি এখানে ওখানে দু একটা পাতা খসে পড়েছে, ওগুলো সংগ্রহ করি। ওই সংগ্রহ করতে করতে কখন যেন আমার ঝোলাটা পড়ে যায়, সেগুলো হয়তো গল্প হয়ে বেরোয়, কী অন্য কী হয়ে বেরোয় সেটা আপনারা বলবেন। আর দেখুন, মানুষ তো প্রচুর, তাদের চালাবার জন্য প্রচুর রাখালও আছে। বনের মাছ থেকে কে থাকায় বলুন তো, তারও তো একটা মাঝে মাঝে একজন মানুষের সঙ্গী দরকার হয়। আমি তাকে সঙ্গ দিই, আমি ওই বনের খেয়ে ঘরের খেয়ে ওই বনের মাছের পেছনে ছুটি, সেই যেন আমার সোনার হরিণ। ছুটছি ছুটছি ছুটছি, কিছু পেলাম কি না পেলাম ভাবি না। এই হলো গল্প। আসলে গল্প নয়, আমার গল্প গল্পই নয়, একেবারে গল্পের বাইরে অনেকটা কিছু। একটা নির্মাণ, একটা চেষ্টা, একটা নিজের মনের কথাটা বলা, এইভাবে একটা কিছু দাঁড়িয়ে যায়। হয়তো দাঁড়াই না, সেটা পাঠক বলবেন। ওই দু চারজন পাঠক, আমার তো বেশি লিখি না, দু চারজন পাঠক, তারাই একটু বলে যে হ্যাঁ ভালো হয়েছে। কেউ বলে এটা কি দিলেন, সেটা পেলে দেওয়া উচিত ছিল। তাই হোক, তুমি প্রভু, তুমি বিচারক। আমি তো আসামি মাত্র, কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। আসলে কি জানেন, আপনারা আমার গল্প শুনতে এসছেন, কিন্তু গল্প আমি কোথায় পাবো? আমার জীবনকে দিয়ে যদি গল্প হয়, সেটা আপনারা লিখবেন। গল্প তো অনেক ছুটেছি গল্পের পেছনে। এই একটা আগের একটা এপিসোডে এত লোক দেখেছেন, আমি তো ভাবতেই পারছি না। সেদিকে আমি ধন্য। আর তার থেকে বড় কথা, আপনাদের এই যে সহনশীলতা, এই সহনশীলতাকে আমি গুণেশ জানি। আমাকে সেই অর্থে আমি কিন্তু বুদ্ধিজীবী নই, আমার বৌদ্ধিক বৃত্তি একেবারেই নেই। আমি মাটিঘাটে চলা মানুষ, বোহেমিয়ান। আজ নর্থ বেঙ্গলে আছি, তো কালকে সাউথ বেঙ্গলে, এভাবে কেটে যাচ্ছে আমার জীবন। তার মধ্যে এক ভদ্রলোক এলেন, মনে আপনার সাথে একটু গল্প নিয়ে আলোচনা করবো, একটু কবিতা নিয়ে আলোচনা করবো। আলোচনা করতে ভালোই লাগে, কারণ যার সাথেই আলোচনা করি কিছু তো শিখতে পারি, সেটা একটা বিরাট পাওয়া। একটা কথা বলি, আমাকে মাফ করবেন এই কথাটা বলছি, আমি তো খুব সামান্য মানুষ, সত্যিই সামান্য। আমি তো কোনো বিনয় নয়, এইটা আপনারাও বলবেন। তবে হ্যাঁ, গল্প পড়া, উপন্যাস পড়া, এই ব্যাপারে আমি একটু না খুশি। সব কিছু সবার জন্য নয়, আমার জন্য সব কিছু নয়, তেমনি আমিও সকলের জন্য নই। যারা দেখলেন ৭০ না ৭৩,০০০, ঠিক আছে, কিন্তু আমার জন্য তারাই, খুব স্বল্পসংখ্যক তারাই, যাদের আমি বুঝতে পারি, যাদের থেকে আমি কিছু আলোকপ্রাপ্ত হই, তাদের সান্নিধ্যে গিয়ে আমি নিজেকে একটু গর্বিত অনুভব করি, একটু ঋদ্ধ অনুভব করি। মনে হয় আজকে একটু সঞ্চয় হলো। আমি তো খরচের খাতাতেই সব কিছু লিখি, জমার খাতায় বড় কিছু একটা থাকে না, কিন্তু একটু একটু ওই যে আলো আসে বিক্ষিপ্তভাবে, আমার মনকে খানিকক্ষণের জন্য হলেও আলো করে দেয়। তখন ওই পৃথিবীর দিকে তাকাই, একটু অন্যরকম লাগে পৃথিবীটা। মনে হয় রোজকার এই পৃথিবী এই যেন অন্যরকম দেখছি। ভোরবেলা একরকম, মধ্যাহ্নে একরকম, অপরাহ্নে একরকম, ছায়াহ্ন একরকম, এই বিভিন্ন কোণ থেকে বিভিন্ন রকম দেখা, এই দেখাগুলো মিলেই সৃষ্টি হয় গল্প। রবীন্দ্রনাথ একভাবে দেখেছেন, আপনি আরেকভাবে দেখেন। দেখুন, এখনও কেউ যদি ভাবেন যে একজন লেখকের সাথে কথা বলছি, একজন গল্পকারের সাথে কথা বলছি, ভুল করছেন। আমি ঘরের মানুষ, ভীষণভাবে আপনার ঘরের মানুষ। আপনি যখন আমার সাথে যে ঘরোয়াও কথা বলেন, আপনি যখন বলেন দুপুরে কী দিয়ে ভাত খেলেন, আমি যখন বলি পোস্তর বড়া, তার আগে শুক্তো, আপনারও মজা লাগে, আমিও বলে তৃপ্তি পাই। আর সত্যি কথা বলি, মোট মশলা থেকে শুরু করে এটা সেটা আমার কোনো লোভ নেই। আমার ওই পাটপাতার বড়া,
একটু ধরুন, একটু পরল বসতো, একটু ঝিঙে বসতো, ওতেই আমি খুশি। আমি খুব বড় মাপের তো মানুষও তো নয়, খুব ছোটো মাপের মাস। ওই ছোটো মাপের মানুষটাই যখন একটা বড় মানুষের সামনে গিয়ে দাঁড়ায়, তখন বোঝা যায় যে হ্যাঁ, একজন কেউ এলেন আমার সামনে। এই যে দেখছেন ডাকছে পাহাড়, এটা কিন্তু একটা ক্যাপশন বলে নয়, আমাকে পাহাড় ডাকে। আমি বছর অন্তর দুবার পাহাড়ে যাই, জঙ্গলে যাই। পাহাড় জঙ্গল আমার খুব প্রিয়। তার মানে এই নয় যে সমুদ্র আমাকে ত্যাগ করেছে বা আমি সমুদ্রকে ত্যাগ করেছি। কাল হয়তো দেখবেন ওই সমুদ্রের নীল রঙের একটা টি শার্ট পরে তাতে লিখে আছে ডাকছে সাগর, অথবা সাগর সঙ্গমে। এও হয়। আমাকে এভাবেই দেখবেন, বিভিন্ন পটভূমিতে আমি থাকি। তারপর আপনারা সব মিলিয়ে আপনাদের মতো নির্মাণ কিংবা বিনির্মাণ করবেন। আমি তো আমার কথা বলতে পারি না, আপনি আসলে কি কতটুকু একেবারে ক্ষুদ্র না একটু বড় একটু মাঝারি, তাও আমি বলতে পারবো না। গল্প তো অনেক রকমের হয়। খুব ছোটো একটা গল্প ভুলো লিখে ফেলেছি, আপনি নাম দিলেন অন্য গল্প, ঠিক আছে। আরেকটা গল্প আরও ছোটো হয়ে গেল, সেরকম লিপিকার মতো। আপনি বলুন এটা তো অন্য গল্প হয়েছে, তাই হয়তো হয়েছে। আমি ক্লাসিফিকেশন করতে পারি না, আমি বুঝিই না। গল্পকে আমি একরকমভাবেই দেখি, যে আমার মনে ছবি একটা এঁকে দেয়, যে আমার মনে একটু ছায়া ফেলে, সেইটাই গল্প। তারপরে কেউ বলে এটা গল্পই হয়েছে, গল্প, ছোটো গল্প, খুব সুন্দর হয়েছে। আরেকজন বললেন ও এই গল্পটা তো তোমার 22 পৃষ্ঠা হয়ে গেছে, ও এটা তাহলে বড় গল্প। হোক, বড় গল্প একটা লিখলাম না হয়, সেটা আপনি বিচার করবেন। আমি তো বলতে পারবো না কি হলো। আমি একটা কিছু করে মাথার ঘাম পায়ে ফেলে একটা লড়াই করে একটা কিছু নামিয়ে দিয়েছি। এবার আপনাদের দায়িত্ব, আপনি ওটা রাখবেন না ত্যাগ করবেন। আরেকটা কথা হলো, সময় তো থেমে থাকে না, সময় বয়ে যাচ্ছে। আমারও কতটা সময় বয়ে গেল আমি ঠিক জানি না। ক্যালেন্ডারের সাথে মেলালে হয়তো দেখা যাবে সিঁদুর জ্যাঠার কাছাকাছি, কিন্তু আমি কিন্তু সিঁদুর জ্যাঠা সত্যিই নই। আমি সেই বলাই গল্পে বলাই হয়ে আছি, সবসময় বিস্ময়। যেটা দেখি যেটা পাই সেখানেই আমার একটা বিস্ময়। আর যখন দেখি আমার ছাত্রছাত্রীরা কেউ আইআইটির প্রফেসর, কেউ হার্ভার্ডে চলে গেছে, কেউ কর্নেল ইউনিভার্সিটিতে রয়েছে, গর্ব আমার মুক্ত করে পড়ে। তারপরে যখন ওদের তো তখন দুপুরবেলা, মধ্যরাত্রে হঠাৎ একটা মেসেজ এলো, সকালবেলা খুলে দেখি, স্যার আপনার অনেক দিনের কোথাও কোনো লেখা পড়ছি না কেন, আপনি কি লেখা ছেড়ে দিলেন, ছাড়তে পারলেন? আমি তখন তাদের বলি, পরের দিন হয়তো লিখলাম, দেখো লেখা তো আমি ছাড়ি না, লেখা আমি লিখিও না। লেখা এসে আমাকে লিখিয়ে নেয়, কখনো থামিয়ে দেয়, সেটা তার মর্জি। কিন্তু তোমরা যে আমাকে মনে রেখেছো, আর তুমি স্যার বললে কেন? আমি তো লাস্ট ক্লাসে বলে দিয়েছি আমি কাকু। ও তখন হ্যাঁ হ্যাঁ কাকু ভুল হয়ে গেছে। আর একটা ছেলেমেয়েরা আমাকে ওই স্যার কাকু বলে, সেটা আমার খুব ভালো লাগে। কেউ কিন্তু দাদু বলে না, সবাই স্যার কাকু এরকম। আমি আছো বললে আমি গর্ব অনুভব করি, সবাইকে বলি তোমার কথা, তোমাদের কথা। কর্নেল ইউনিভার্সিটি শুনেছি, আমি তো বিজ্ঞানের ছাত্র নই, খুব গর্ব হয়, খুব গর্ব হয়। মেলবোর্নে আছে আমার এক ছাত্র, সিডনি থেকে ফিরলো, সে এখন দিল্লিতে একটি আন্তর্জাতিক সংস্থার ডিরেক্টর। চমৎকার লাগে, লিঙ্কডিনে দেখি ওরা নিজেরা একটা অ্যাসাইনমেন্ট যখন পায়, একটা প্রমোশন যখন পায়, সবার আগে আমাকে খবরটা দেয়। আমি 10 জনকে দেখাই, দেখো এরা কোথায় ছুটে গেল, আমি কত পেছনে পড়ে আছি। এরাই তো আমার অনুপ্রেরণা, এদের অনুপ্রেরণা থেকে আমি আছি, এদের অনুপ্রেরণাতেই আমাকে যতদিন চলতে হবে চলবো, এদের বাদ দিয়ে নয়। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাকে কিন্তু সেই অর্থে মাপা যায় না। মাপা যায় না এই তার মানে এই নয় আমি পরম ব্রহ্মের মতো অবিনশ্বর, আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বিস্তৃত, আসলে তা নয়। আমার যে মেজাজটা, আমি যে মেজাজটা নিয়ে লিখি, যে আবেগটা থেকে লিখি, আমি যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও অনুপ্রাণিত হই বা প্রতিবাদ করতে থাকি, আমার লেখা সেইখান থেকে তৈরি হয়। তাকে তাকে কখন কোন দিক থেকে মাপা যাবে আমিও জানি না। তবে হ্যাঁ, আমি সেই ট্র্যাডিশনাল গল্পকার নই, আমি একটু প্রতিবাদী চরিত্র। আমার লেখাতেও আমার কর্ম সেই প্রতিবাদের কথাই বলে, একটু ব্যতিক্রমী। আমাকে গল্পটা কীরকম আপনি বোধহয় ডিফাইন করতে পারবেন না, আমি নিজেও ডিফাইন করতে পারবো না। তবে অনেক ভেবে আমার নিজের মনে হয়েছে আমার গল্পগুলি ইদানিংকালে যেদিকে যাচ্ছে তাকে বোধহয় ইমেজিস্ট ছোটো গল্প বলে। ইমেজিস্ট ছবি আপনারা দেখেছেন, আমরা কিউবিকিজম দেখেছেন, আপনারা অনেক রকম ছবি দেখেছেন, গল্পও কিন্তু অনেক রকমের হয়। তার মধ্যে এইটি একটা,
ইমেজিস্ট। অবশ্য এটা যারা গল্পকার, যারা গল্পের বিশেষজ্ঞ, যারা গল্প নিয়ে গবেষণা করেন, গল্পের ইতিহাস ভূগোল বীজ থেকে মহিদু হওয়া পর্যন্ত সব কিছু বিশ্লেষণ করেছেন, দেখেছেন, তারা বলতে পারবেন এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা, বলতে পারেন নিজের একটা মূল্যায়ন হলো। আর একটা জিনিস ভেবে খুব মজা লাগে, সবসময় ভাবি যে কিছু একটা লিখবো, লিখতে চেষ্টা করবো, হয় কি হয় না সে তো বুঝি না, কিন্তু এক এক সময় দেখি অনেকেই বলছে দারুণ একটা গল্প লিখেছেন মশাই, আপনি তো প্রতিভাবান। কী জানি, হয়তো প্রতিভাবান তার কাছে, আরেকজন বলছে হয়তো এটা বিচ্ছিরি একটা লেখক, কী করে লেখক হলো, ও বটতলায় যাক, এরকম কেউ বলেন আমি নিশ্চিত হতে পারি না। কেউ হয়তো মহামানবী বলে দিল, বলে রবীন্দ্রনাথ হলো আগে আপনি, সে হলো। এখন আপনাদের সাথে বলছি, শুনতে চাইছেন হয়তো কেউ কেউ, নইলে ওরা আসবেন কেন, কেন বলবেন আমার জন্য 1 ঘন্টা অন্তত রাখতে হবে, তাহলে তো আপনারা আমার কথা শুনতে চান। কিন্তু আমি বলি, এত কথা বলছি আমার কিন্তু খুব হাসি পাচ্ছে, আমাদের সঙ্গে তো আমি হাসতে পারি না, আমি মুখটা সিরিয়াস করে রেখেছি, কিন্তু আমার না ভীষণ হাসি পায়। এই আজকেই হয়তো সন্ধ্যার সময় বা রাত্রিবেলা ছাদে গিয়ে হো হো করে হাসবো, দেবদারুদার কাছ থেকে বলবো দেখো আমি হাসতে পারছি, তার মানে আমি স্বমেজাজে আছি। এই হাসতে পারাতে জীবনের সত্যিকার আরাম, বুঝলাম তো। কালিদাকে তখন বলি, কালিদা তাহলে একটু একটু লেখক হয়েছি, নইলে এদের বাড়িতে এসে 1 ঘন্টা নষ্ট করে যাবেন কেন, পুরোটা হয়তো নষ্ট হলো না, আপনারা বলবেন কতটা কাজে লেগেছে নাকি আদৌ লাগেনি। মজার ব্যাপার হলো, আমি তো সাধারণত লাইমলাইটের নিচে আসি না, দেখাবার মতো কিছু নেই, বলবার মতো কিছু নেই, তবু আমার আগে কোনো একটা প্রোগ্রাম ৭৭,০০০ লোক দেখেছেন। আমি ওটা বিশ্বাস করিনি, এটা হয় নাকি, এত ভালো ভালো সিরিয়াল হচ্ছে, 200 পর্বের, 250 পর্বের, 300 পর্বের, শেষের পরে আবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাচ্ছে, তার মাঝখানে ৭৭,০০০ লোক আমার এই একটা আলাপ আলোচনা বা একেবারেই ঘরোয়া কথাবার্তা শুনতে বসে গেল রাত দুপুরে, তাজ্জব কাণ্ড। মানে আমি সত্যি 1,54,000 লোক চোখ, 1,54,000 চোখ আমার ওই 1 ঘন্টার মতো প্রোগ্রাম শুনলেন, বিশ্বাস করে সত্যিই কঠিন। আর এখন তো আমার সেই বয়স নয় যে একটু শিহরিত হব, একটু আনন্দিত হব, আমি একটু বরং নিজে থেকেই মঞ্চটা ছেড়ে দিয়েছি। এখন কেউ লেখা ছেলে আমি বলি দেখো আমরা তো অনেক লিখেছি, নতুনদের লেখা ফোকাস করো, তাদের মধ্যে থেকে দেখবে নতুন করে তারাশঙ্কর আসবেন, মানিক বন্দ্যোপাধ্যায় আসবেন, তাদের খুঁজে বার করবো। আমাদের তো হয়েছে, আমি আর 5 বছর লিখবো, তো সেইটুকু লিখে আমি আর কি অ্যাড করবো? বাংলা সাহিত্যে বিবিধ রতনের এই যে খনি, এই খনিতে আমার আর কতটুকু কি দেওয়ার বাকি আছে? কিছুই নেই। আমি নিজেই মনে হয় আমি শেষ হয়ে গেছি, আমি সরে এসেছি। মঞ্চ খোলা, কাকে বসাবে তোমরা ঠিক করো। কেউ তো চিরদিনের জন্য আসন নিয়ে আসে না, কাউকে চিরদিনের জন্য আসন ছেড়েও দেয় না, তাকে নেওয়ার জন্য একটা নিরন্তর প্রতিযোগিতা করে, সেই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমরা বিজয়ের আসন দেবো। বঙ্কিমচন্দ্রকে রবীন্দ্রনাথের গলায় মালা পরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আগামী দিনের বাংলা সাহিত্যের প্রতিনিধি। আমাদেরও নিজের জায়গায় ছাড়তে হবে ভাই, একটু ত্যাগ স্বীকার করতে হবে। চিরকাল আমি রাজত্ব করে যাব, তোমরা কেউ কিছু নয়, এটা হয় না, একদম হয় না। আপনারাই চেয়েছেন আমি দেখি, কিন্তু আমার তো দেখুন লিখতে হলে তো আমাকে একটা কিছু জায়গায় পৌঁছতে হবে, একটা জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে শুরু করতে হবে, একটা মননের জায়গা তৈরি হবে, একটা দর্শনের জায়গা তৈরি হবে। আমি লিখবোটা কি, এটা অনেকটা কীরকম জানেন তো, আপনি একটা চরকি ঘোরাতে গিয়েছেন, আগুন দিচ্ছেন, দেখছেন যে চরকি তো সহজে ধরছে না, তারপর যাই হোক গরম হতে হতে একসময় ধরে গেল, সেটা যদি আপনি একটা এবড়ো জমির ওপরে রাখেন সে তো ঘুরবে না, হঠাৎ করে আপনার দিকে ছুটে আসতে পারে। একটা খুব সুন্দর সারফেসের উপরে ছেড়ে দিন, সে বনবন করে করবে। এই যে আমার ঘোড়া, যতটুকু ঘুরেছি আপনারাই ঘোরাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন যে এই লোকটা ঠিক কীভাবে লিখি, কী লিখি, স্টাইলটা কী, প্রকরণটা কী, আমি জানি না। সাহিত্যের প্রকরণ তো আছেই, সেই ব্যাপারে যদি লেখক হই আমার মাথা ঘামানোর দরকার কী? আমি তো কে কী বললেন, কোন বড়
সমালোচক কীভাবে প্রকরণকে ব্যাখ্যা করলো, আমি তো সেই তো অনুসরণ করবো না, করতে পারবো না। যেটা আমার ভাবে খুব স্বাভাবিকভাবে আসে, প্রাকৃতিকভাবে আসে, আমি সেইভাবে লিখি। এই ব্যাপারে অ্যাকাডেমিশিয়ানদের ইন্টারেস্ট থাকবে, গবেষকদের ইন্টারেস্ট থাকবে, ছাত্রদের ইন্টারেস্ট থাকবে। আমরা হলাম কৃষক, ফসল কি ফলাবো, ধান চারা পুঁতবো না গমের চারা পুঁতবো, সেটা আমি ঠিক করবো। আমি ঠিক করবো, আমি পুঁতবো, আপনি নেবেন বা না নেবেন আপনার ব্যাপার। আপনার তো স্বাধীনতা আছেই, আপনি কী নেবেন, কীভাবে বাঁচবেন, কোনটা নেবেন। আমরা পণ্যের মতো সাজিয়ে দিই, আপনি খদ্দের, আপনি বেছে নেবেন। আমি ওই সবুজ সুন্দর ঝকঝকে রঙের বাঁধাকপিটা নেব, কেউ বলেন আমি একটু অন্য কিছু নেব, হলো সেরকম গেল, তাই হলো। অনেক বকলাম। কি জানেন তো, আমি ফরমাইশি লেখক নই। হ্যাঁ, আমি লিখতে বসি, হয়তো রোজই লিখি, আমি লিখি না তা নয়, প্রত্যেক দিন লিখি। আমার ডায়েরিতে দেখবেন প্রত্যেক দিন 2 লাইন 4 লাইন 6 লাইন 8 লাইন লেখা আছে। খুব যারা আমার লেখা পড়তে ভালোবাসে, সেই হয়তো সেটাই হয়তো সকালে আমি টেক্সট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। কিছু তার মধ্যে 2-4টা কবিতা হয়তো হয়ে যায়, ঠিক আছে বললো। কিন্তু একজন বড় সম্পত্তি এসে বললো আপনাকে সামনের সপ্তাহে গল্প দিতে হবে, আমি পারবো না। আমি সেখানে বলেই দিই, আমার কিন্তু ওইভাবে লেখানো যাবে না, ফরমাইজ করে লেখা যায় না। এই যে এতগুলো সাহিত্য, শারদীয় সংখ্যা দেখছেন নাম করে সব সাহিত্যের, প্রত্যেকটি শারদীয় সংখ্যায় আমার আছে, সেগুলোই দেখেছি। তার মানে এই নয় যে আমায় বলেছেন যে আপনি ওই 30শে জুনের মধ্যে গল্পটা দেবেন, তা নয়। ওই রকমই বলেন তারা, তাদেরও তো কম্পোজ করতে সময় লাগবে। এত মোটা মোটা পত্রিকা, 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠা, 3টে কলাম। আমি বলি যে ওইভাবে আমি পারবো না, দয়া করে মাফ করবেন। আমি যখন একটা লিখবো, লিখে স্যাটিসফাইড হবো যে হ্যাঁ এটা দেওয়া যায় পাঠকের পাতে, সেইটা আপনার কাছে পাঠিয়ে দেবো। আপনি শারদীয়ায় ছাপুন, আপনি বড়দিন সংখ্যায় ছাপুন, সাধারণ একটা সংখ্যায় ছাপুন, না ছাপুন, আমার কোনো অভিপ্রায় থাকবে না যে আপনার উপর চাপিয়ে দেবো শারদীয় দিতে হবে। ওইভাবেই আমি লিখি, যেটা মনে হয়, যখন মনে হয় যে লিখবো লিখি, যখন লেখাটা আসে স্পন্টেনিয়াসলি লিখি, যখন আসে না আমি জোর করে লিখবার চেষ্টা করি না। ডায়েরিতে যেটা লিখি সেটা কি, সেটা হলো ভাষার একটা চর্চা হয়, লেখার অভ্যাসটা বজায় থাকে, ভাষা চর্চার মধ্যে ভাষায় একটু বাগ ধরানো যায় কিনা সেইগুলো চেষ্টা করি। এটা কিছুই না, এটা সহনশীলতার সহজ পাঠ, ওই পাঠটুকুনি। মানে মধ্যে কথা হলো, ফরমাইশি বই বললে সবটুকু বলা হলো না। আমি একটু আয়াসী লেখক, অলস লেখক। আমার তাতে অনেক বেশি ভালো লাগে সন্ধ্যাবেলা বারান্দায় বসে কালো কফি খেতে, আর গিন্নি যদি পাশে থাকেন আরও ভালো লাগে। আর তিনি সাধারণত থাকেন না, রসকসের বুকের পাশে থেকে কোনো লাভ নেই। ঠাকুর বলতেন রসে বসে রাখো, আমি কিন্তু রসে বসেই আছি। রসগোল্লার রসটা ওই যে সন্ধ্যায় পশ্চিম দিকে সূর্যটা ডুবে গেছে, অথচ দিগন্তটা একটু কমলা রঙের হয়ে আছে, ডিমের কুসুমের মতো রঙ হয়ে আছে, আমি রসটা পাই ওইখানে। ওই যে নীলকণ্ঠ পাখিটা ডেকে উঠলো, আমি দেখতে পেলাম না তাকে, সুরটুকু শুনলাম, ওই সুরটুকু আমার মধ্যে অনেকক্ষণ একটা অনুরণন বাজিয়ে যাবে। এই আয়াসটুকুই আমি করি। এই আয়াসের মধ্যে থেকেই অনেকটা খেলার মতো একটু একটু লিখলাম, যে লিখলাম না, যেটুকু পারলাম খুব পরিচিত করে ঘর থেকে পাঠিয়ে দিলাম। তারা হয়তো বলে এটা ওখানে পাঠান, ওটাই ওখানে পাঠান, না চাইলে আমি দেবো না, আমি তো সেই দোকানদার নই, আমাকে প্রিপেড অর্ডার করতে হবে। তারপরে নিশ্চয়ই ভাবছেন, আমি বুঝতে পারছি আপনি নিশ্চয়ই ভাবছেন শুধু গল্প হচ্ছে, অথচ নিজেই বলেন আমি কবিতা লিখে সবচেয়ে আরাম পাই। শুনতে চাইছেন তো? শোনাতে পারি, যেতে পারি, কিন্তু যাবো কেন? আজকে গল্পের কথা হচ্ছে, গল্পই হোক, আরেকদিন না হয় বুঝবো। আমি সময় করে যদি আপনারা ধৈর্য রাখেন, আমি না কবিতার কথা হবে, শুধু কবিতার কথা, সেদিন আর গল্পকে টানবো না। এই হলো কথা, এই পর্যন্তই থাক আজকে। নমস্কার।